হ্যালো এভরিওয়ান। সো খুব কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার ইচ্ছা আছে, কারণ একটু আমি বিজি। সো এই কারণে ভিডিও হয়তো বা কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে না। বাট আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রাইভেট মেডিকেল নিয়ে তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, যেগুলো তোমরা করেছো, তো সেগুলোর আমি অ্যান্সার দিব। অনেকেই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অনেক কোয়েশ্চেন পাঠিয়েছো। এছাড়াও হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে বা ইউটিউবের যে কমেন্ট বক্স আছে, এখানেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে। তো আমি রেকমেন্ড করি অলওয়েজ হোয়াটসঅ্যাপটাকেই ইউজ করার জন্য, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওইটা আমাদের টিম বা আমি দেখতে পারি খুব তাড়াতাড়ি, এবং দেখা গেছে যে অ্যান্সারগুলো দিতেও ইজি হয়। সো যার যে প্রশ্ন আছে, যার যেটা জানার আছে, সব কিছুর জন্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা তোমরা ইউজ করতে পারো। তো এখন যে বিষয়টা নিয়ে আমি প্রথমেই কথাবার্তা বলবো, যে ঐচ্ছিক মাইগ্রেশনের যে ব্যাপারটা আছে, অনেকে এটা নিয়ে টেনশনে আছে যে আমি আমার পছন্দের কলেজ পাবো কি না। আবার অনেকেই যেহেতু প্রথমে মেডিকেলই পাও নাই, তো এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে শেষ পর্যন্ত কোনো প্রাইভেট মেডিকেল অথবা ডেন্টালে আসবে কি না। অনেকেই এমবিবিএস জাস্ট শুধুমাত্র অ্যাপ্লাই করেছো, তো তারা অ্যাকচুয়ালি কোনো জায়গাতে এমবিবিএস পড়ার সুযোগ পাবে কি না। আবার যারা বিডিএসও দিয়েছো বাট এখনও আসে নাই, তো তোমাদের এরকম চিন্তা হইতে পারে যে আমার আদৌ আসবে কি না। সো আমরা দুইটা জিনিসই কভার করার ট্রাই করবো। এবং প্রাইভেট মেডিকেলের ইতিহাসে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা এবছর ঘটে গেছে, যে প্রথম এবং দ্বিতীয় মেরিটে আমরা দেখেছি যে 37,500-র মধ্যেই কিন্তু আমাদের এমবিবিএসটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা অনেকেই এক্সপেক্ট করতেছিল যে আরও হয়তো বা যাবে, বাট অনেকের আসলে এই ধারণাটাকে ভুল করে 37,500-র মধ্যেই কিন্তু এমবিবিএসটা শেষ হয়ে গেছে। কারণ এবার ডেনসিটি অনেক বেশি ছিল, যাদের অনেক ভালো পজিশন ছিল তারা যেহেতু অ্যাপ্লাই করেছে, যার কারণে কিন্তু যারা একটু দূরে পজিশন ছিল তারা কিন্তু এমবিবিএস পড়ার প্রাথমিকভাবে সুযোগ পায় নাই। তো তাদের সামনে সুযোগ আছে কি না, তো সেটাই আমরা এই ভিডিওটাতে এক্সপ্লেন করার ট্রাই করবো। সো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, এখানে হচ্ছে তোমরা যে কোনো সময়ে কিন্তু তোমাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, বা চাইলে কলও দিতে পারো, কোনো প্রবলেম নাই। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে রেসপন্স করার। তো এরপরে আমি হচ্ছে কোয়েশ্চেনগুলো নিব, যে কোয়েশ্চেনগুলো তোমরা করেছো। সো আমি এটা বিশ্বাস করি যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অনেক কমন কোয়েশ্চেন। সো তোমাদের কোয়েশ্চেনগুলো যদি আমি এক এক করে অ্যান্সার দিতে থাকি, তাহলেই কিন্তু তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, ডেন্টালে ভর্তি হলে কি মেডিকেল আসার সম্ভাবনা আছে? তার মানে ধরো তোমার প্রথমে বিডিএস আসছে, হ্যাঁ, তো তুমি হচ্ছে চয়েস লিস্টে এমবিবিএস দিচ্ছ, বা ঐচ্ছিক মাইগ্রেশনে তোমার হচ্ছে এমবিবিএস দেয়া আছে। তো তোমার কি তাহলে এটা আসার সম্ভাবনা আছে কিনা? অবভিয়াসলি আছে, বাট সম্ভাবনা একটু কম থাকে, কারণ তুমি যদি বিডিএস থেকে এমবিবিএসে যাইতে চাও তাহলে তোমার সিট ফাঁকা হইতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু চাপ থাকে। বাট তুমি যদি আবার এমবিবিএস থেকে বিডিএসে যাইতে চাও, সেটা কিন্তু তুমি পারবা, কারণ বিডিএসে অনেকগুলোই সিট ফাঁকা থাকে। সো এখানে কিন্তু একটা মজার ব্যাপার যে বিডিএস থেকে এমবিবিএসে যাওয়া যায়, এটা কোনো প্রবলেম নাই ঐচ্ছিক মাইগ্রেশনে। তুমি চাইলে এটা করতে পারবা, তোমার যদি এমবিবিএস বিডিএস বোধ দেওয়া থাকে, সো করতে পারবা। আর এমবিবিএস থেকেও কিন্তু তুমি বিডিএসে যাইতে পারবা, এবং এটা অনেক বেশি ইজি। সো আই থিঙ্ক প্রথম প্রশ্নটার অ্যান্সার আমি দিতে পারছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে 1,00,000 টাকা কি হচ্ছে 12,74,000-এর মধ্যে ইনক্লুডেড কিনা, মানে যেহেতু তোমরা 1,00,000 টাকা দিয়ে অনেকে ভর্তি হয়েছো, তো সেক্ষেত্রে এটা কি 12,74,000-এর মধ্যে কিনা? অবভিয়াসলি এটা কিন্তু তোমার হচ্ছে 12 লক্ষের মধ্যেই আছে 1,00,000টা। সো আলাদা করে যে তোমার থেকে টাকা নিচ্ছে এমন কিছু না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, বাকি টাকা কবে দিতে হবে? বাকি টাকা মূলত এটা প্রত্যেকটা প্রাইভেট মেডিকেলের নিজস্ব একটা সিস্টেম আছে, ক্লাস শুরুর আগেই বা হচ্ছে ওরা নোটিশ দিয়ে দিবে। সো ইন্ডিভিজুয়াল নোটিশটা তুমি দেখবা যে তুমি কোন প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে। সো সেই মেডিকেলের কিন্তু কিছু নিজস্ব ফরম্যাট থাকবে। আমরা ওটা আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপে একটা আমাদের গ্রুপ আছে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তুমি একটু জয়েন হয়ে থাকবা। ওখানে আমরা হচ্ছে প্রতিনিয়তই আপডেটগুলো দিয়ে থাকি। সো ওখানে কিন্তু তুমি জেনে যাবা যে কখন টাকা দিতে হবে বা ইনস্টলমেন্টে কীভাবে পে করতে হবে। সো এটা কিন্তু এক এক প্রাইভেট মেডিকেলের এক এক রকম নিয়ম রয়েছে। সো মেডিকেলের ক্ষেত্রে একটা, ডেন্টালের ক্ষেত্রে একটা। সো এটা আমি দিয়ে দিব। আর সামনে আমি হচ্ছে এবছর কীরকম খরচ হইতে পারে প্রাইভেট মেডিকেলে পুরা তোমার এমবিবিএস কোর্সটা শেষ করতে, সেটা নিয়ে আমি ভিডিওস বানাবো। তো এই ভিডিওটা যদি লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, ঐচ্ছিক মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটুকু? এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসছে। ধরো তুমি হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশনে 4টা দিছো অথবা হচ্ছে 3টা দিছো। তো এখন যদি এমন হয় যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে তুমি আবেদন করেছো সেগুলো অনেক ভালো স্ট্যান্ডার্ডের বা হচ্ছে এ ক্যাটাগরির, তখন কিন্তু আসলে সিট সংখ্যা ওরকম ফাঁকা থাকে না। তো তুমি যদি আবার হচ্ছে একটু চালাকি করে, যেহেতু আমি এর আগে বেশ কয়েকজনকে বলেছিলাম যে মাঝারি মানের যদি প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে টার্গেট করো, এগুলোতে কিন্তু বেশি সিট ফাঁকা থাকে। ঢাকার মধ্যে কিছু আছে না,
যে সি গ্রেড বা বি গ্রেডের, সেগুলোতে কিন্তু বেশি সিট ফাঁকা আছে এবার। তো ওগুলোতে তুমি যদি করে থাকো তাহলে কিন্তু আসার চান্স অনেক বেশি। সো ঐচ্ছিক মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা শুধু তাদেরই বেশি থাকবে যারা হচ্ছে মাঝারি মানের যে বি অথবা সি গ্রেডের কোর্সও, তাদের কিন্তু সম্ভাবনা বেশি থাকবে, বাট এ গ্রেডেরগুলোতে কিন্তু সম্ভাবনা কম। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে ইবনে সিনাতে করে বসে আছো, বা হচ্ছে তুমি বারডেমে করে বসে আছো, অথবা তুমি বাংলাদেশ মেডিকেল যেটা আছে সেটাতে করে বসে আছো, তখন কিন্তু সম্ভাবনা তুলনামূলকভাবে কমবে, কারণ এইগুলোতে সিট সংখ্যা ফাঁকা নেই। বাট মাঝারিগুলো করলে তোমার কিন্তু এই ঐচ্ছিক মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়া সত্ত্বেও যদি আগের কলেজে ফেরত যেতে চাই তাহলে সেটা কি পারবো কি না? অবভিয়াসলি তুমি এটা পারবা। তাহলে তুমি হচ্ছে কলেজ ঐচ্ছিক মাইগ্রেশনে যদি যে কলেজ আসছে সেটাতে তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি আগেরটাতেই থেকে যেতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, কলেজ চেঞ্জ হলে কি আমার 1 লক্ষ টাকা আমাকে ফেরত দেওয়া হবে কি না? তোমার যদি কলেজ চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু 1 লক্ষ টাকা ফেরত দেওয়া হবে না। যেটা করা হবে, তুমি এখন যে কলেজে আছো সেখান থেকে টাকাটা তোমার হচ্ছে যে কলেজে চেঞ্জ হয়েছে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু তারাই হচ্ছে ট্রান্সফার করে দিবে, তোমাকে কিন্তু এখানে এক্সট্রা করে কিছুই করা লাগবে না। সো তুমি নতুন যে কলেজ পাবা সেখানেই কিন্তু তোমার হচ্ছে টাকাগুলো ট্রান্সফার করে দেওয়া হবে, এক্সট্রা করে তোমাকে এখানে কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। সো এটা একটা খুব ভালো নিয়ম করছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাপ্লাই না করলে বা চান্স না পেলে মেডিকেলে বা প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়া যাবে কি না? সো এটা অ্যাকচুয়ালি পসিবল না। তুমি যদি হচ্ছে লিগাল ওয়েটা ফলো করো বা তুমি যদি এমনিতেও ফলো করো, ম্যানুয়ালভাবে ভর্তি হতে গেলেও কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে বা পাস করতে হবে। সো অনেকেই এরকম আমাকে প্যারেন্টসরা বা হচ্ছে অনেক স্টুডেন্টরা, মানে অতি উৎসাহী যারা স্টুডেন্ট তারা জিজ্ঞেস করে যে ভাই অ্যাপ্লাই যদি আমি না করে থাকি বা আমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশই আসেনি, আমি কি প্রাইভেট মেডিকেলে কোনোভাবে পড়তে পারবো টাকা পয়সা দিয়ে? এটা কিন্তু পসিবল না। সো অবভিয়াসলি তোমাকে পরীক্ষা দিতে হবে, অন্তত পাস করতে হবে। এরপর আসো নেক্সট কোয়েশ্চেনে যাই যে জেনারেল এবং মেরিট কোটাতে কি ডোনেশন দিয়ে ভর্তি হওয়া সম্ভব কিনা? মানে এখানে হচ্ছে ম্যানুয়ালভাবে ভর্তির ব্যাপারটা বলা হয়েছে। সো ম্যানুয়ালভাবে ভর্তির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক প্রাইভেট মেডিকেল করে থাকে, যদিও এটা কিন্তু লিগাল না। ঠিক আছে, তুমি যদি বাংলাদেশের যদি সিস্টেমটা দেখো বা তারা যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এরকম কোনো আমরা হচ্ছে সিস্টেম পাবো না যেখানে ম্যানুয়ালভাবে বা ডোনেশন দিয়ে ভর্তি হওয়ার সিস্টেম আছে। বাট অনেক প্রাইভেট মেডিকেলই কিন্তু মানে বিগত বছরগুলোতে এরকম করে আসছে, এবং এটা কিন্তু ট্রু যে বাংলাদেশে সব জায়গাতেই কিছু না কিছু জায়গাতে করাপশান ঢুকে আছে। তো তার মধ্যে কিন্তু এটাও একটা যে ম্যানুয়ালভাবে ভর্তি যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু থাকে। বাট এখানে যদি স্ট্রং কোনো লবি না থাকে তাহলে কিন্তু অনেক সময় অনেকে স্ক্যামের শিকার হয়, অনেকে রেজিস্ট্রেশন ফেইল হয়ে যায়। সো এই বিষয়গুলো কিন্তু থাকে। সো এই পথে যাওয়ার আগে অনেকবার ভাববা, এটাতে কিন্তু অনেক রিস্ক আছে। সো আমি এটা রেকমেন্ড অবভিয়াসলি করি না। আমি তোমাকে বলবো যে তুমি যদি মেরিটে আসো তাহলে ভর্তি হওয়া উচিত। বাট আমি এরকম অনেক ইনফরমেশন পেয়েছি যে অনেকেই কিন্তু এরকম চেষ্টা করতেছে যে কোনোভাবে ডোনেশন দিয়ে বা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলে হচ্ছে ভর্তি হতে। অনেক সময় এটা হয়েও যায়, কারণ বিগত বছরগুলোতে হয়েছে। সো এবছরও আমি দেখলাম যে এরকম করে অনেকেই ভর্তি হওয়ার চেষ্টা করছে, এবং হয়তোবা অনেকে হবে, এটা নিয়ে আমি এখনও শিওর জানি না। বাট হয়তোবা সামনে যদি এরকম আপডেট পাই তোমাদেরকে জানাবো, কিন্তু এই পথে না গিয়ে লিগ্যাল পথে থাকা বেটার। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে অনেকের প্রশ্ন যে বিদেশি সিট ফাঁকা থাকলে কি পরবর্তীতে স্টুডেন্ট ভর্তি হতে পারবে কিনা? বিদেশি যে কোটা আছে সেখানে কিন্তু দেশি স্টুডেন্টের ভর্তি হওয়ার কোনো নিয়ম নাই, বাট অনেক প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু ভর্তি করায়। সো সেক্ষেত্রে কিন্তু এখানে তারাও নিয়মটা মানতেছে না, যে অনেক বিদেশি সিটগুলো আছে যেগুলোতে অনেক প্রাইভেট মেডিকেল ভর্তি করায় না বিদেশিদেরকে, সেখানে কিন্তু এই দেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকেই ভর্তি করায়। সো ওই যে ব্যাপারটা আছে ম্যানুয়ালভাবে ভর্তি করানোর ব্যাপারটা, সো বিদেশি কোটাতেই কিন্তু তারা অ্যাকচুয়ালি ম্যানুয়ালভাবে ভর্তি করায়। তো আমরা এই জন্য হচ্ছে দেখতে পাই যে অনেক প্রাইভেট মেডিকেল কলেজের সাথে কনভারসেশন করে কিন্তু পরবর্তীতে ম্যানুয়ালভাবে ভর্তি হওয়া যায়। সো এটাই হচ্ছে সেই রহস্য, অনেক বিদেশি সিট ফাঁকা থাকে সেগুলোতে ভর্তি করানো হয়, যদিও এটা লিগাল না। আচ্ছা, এরপরে আসো যে তৃতীয় মেরিট লিস্ট কবে দিবে? তৃতীয় মেরিট লিস্ট হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি প্রায় 900-র মতো সিট ফাঁকা আছে ওভারঅল। বাট আমি আপডেটটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, যখন যে আপডেটটা পাই সেটা জানিয়ে দেবো, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। তৃতীয় মেরিট লিস্টের ব্যাপারে এখনও মানে ওরকম চূড়ান্ত কোনো আপডেট নেই যে কয় তারিখে দিবে। বাট যেহেতু একটা বড় সংখ্যক সিট এখানে ফাঁকা আছে, এবং আমি অনেক প্রাইভেট মেডিকেলের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সরকার হচ্ছে এটাকে এক্সটেন্ড করবে। সো সেক্ষেত্রে কিন্তু এই সামনের যে মেরিট লিস্টটা সেটা কিন্তু অনেক দূর পর্যন্তই যাবে। তার মানে এখানে কিন্তু একটা ভালো পরিমাণে হোপ আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত সিরিয়াল পর্যন্ত মেডিকেলে চান্স হবে, অর্থাৎ এমবিবিএসের সিরিয়ালে কত যাইতে পারে? যেহেতু এখন 37,000-এর মতো আছে, তো এটা সামনে কত যাইতে পারে? এটা যদি তৃতীয় মেরিটে যায় তাহলে এটা এক্সটেন্ড হয়ে কিন্তু
এখন যেহেতু ডেন্সিটিটা বোঝা যাচ্ছে না, সো এটা কিন্তু 55K থেকে শুরু করে আরও বড়, মানে আরও ধরো 65K যাদের চয়েস দেওয়া আছে এরকম কিন্তু যাইতে পারে। কারণ এখানে ডিপেন্ড করতেছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কত স্টুডেন্ট অ্যাকচুয়ালি আরও মানে বাকি আছে বা আবেদন করছে, এবং এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট আবার ভর্তির আগে ক্যান্সেল করছে। কারণ অনেক স্টুডেন্টও এরকম আমি দেখেছি যারা ধরো 1 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে কিন্তু তারাও অনেকে পড়তে চাচ্ছে না। সো এরকম স্টুডেন্টও আছে। আবার যারা ক্যান্সেল করছে তারা তো হিউজ একটা সংখ্যক আছেই। তো তোমাকে আমি দেখাইলাম প্রায় 900-র মতো সিট কিন্তু এখনও ফাঁকা। তো এই বিষয়গুলো আছে। আর বিডিএসের ক্ষেত্রে আমি বলবো, বিডিএসের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো ডেন্টালে চান্স পাইতে গেলে এই যে পজিশনটা সেটা যদি তোমার 80 হয় তাহলেও কিন্তু একটা সুযোগ থাকে, কারণ বিডিএস অনেক সিটি ফাঁকা থাকে লাস্ট পর্যন্ত। এমবিবিএসটা আগেই শেষ হয়ে যাবে, বাট বিডিএসটাতে কিন্তু একটা হিউজ সম্ভাবনা রয়েছে। আরেকটা ব্যাপার বলি যে অনেকেই আসলে ধরো চান্স না পেয়ে চিন্তা করতেছো যে ম্যানুয়ালভাবে ভর্তি হবো কিনা বা হচ্ছে কারো মাধ্যমে ভর্তি হবো কিনা। তো এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে অনেক দূরে দূরে পজিশন দেখবা যে 70,000 পজিশন, কিন্তু সে এমবিবিএসে হয়তো বা ভর্তির চেষ্টা করতেছে। তো এইটা অনেক সময় কাজ করে যায়, আবার অনেক সময় করে না। সো এই ব্যাপারগুলো নিয়ে একটু সচেতন থাকবা যে ম্যানুয়ালভাবে ভর্তির ক্ষেত্রে অনেক দূরে পজিশন থেকে হয়তো বা মেডিকেলে চান্স পাওয়া যায়, অনেকেই চান্স পায়, বাট এটাতে কিন্তু অনেক বেশি রিস্ক আছে। সো আমি এটা বারবার মেনশন করে দিচ্ছি এই কারণে। আর তোমাদের যে কোনো প্রশ্ন যদি আরও থাকে তাহলে এটা আমাকে জানাতে পারো। আমি যদি এটা মনে করি যে এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমি দরকার পড়লে এটার জন্য ভিডিওই বানিয়ে দিব। সো তোমাদের কোয়েশ্চেনগুলো আমাকে জানাও, আর যে কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্ট বক্সে করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাই।